প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমার একটা অভ্যেস হচ্ছে সকালে ঘুম ভাঙলেই সবার আগে হোয়াটসঅ্যাপ চেক করা। এই জন্যই চেক করি যে একটা আর কি কৌতূহল থাকে যে গতকাল যা বললাম সেই সবের মধ্যে কোনো ভুল ধরা পড়লো কিনা। কারণ আমি দেখেছি যদি আমার কোনো ভিডিওতে কোনো ভুল ধরা পড়ে সেগুলো আপনারা আমার নজরে আনেন, সেগুলোকে আবার সংশোধন করে নেওয়ার চেষ্টা করি এবং সেই সঙ্গে এটাও দেখি যে আপনারা মানে কোনো খবরের বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন কিনা, অন্য কোনো বিষয়ে নক করেছেন কিনা। তো এইসব আর কি একটা কৌতূহল থাকে। তো সেই জন্যে ঘুম ভাঙলেই সবার আগে ওই শুয়ে শুয়েই, মানে উঠে না, শুয়ে শুয়েই আগে ফোনটার হোয়াটসঅ্যাপ গুলো চেক করি। মানে লাস্ট ধরুন তার আগে হোয়াটসঅ্যাপ দেখেছি, তো লাস্ট মানে যতদূর দেখেছিলাম ততদূর পর্যন্ত মানে দেখি আর কি, স্ক্রল করে করে। আর আপনারা হয়তো জানেনও, মানে আমার যে হোয়াটসঅ্যাপ, আমি যদি আধ ঘন্টা না দেখি, জানেন বলতে আপনাদের একটা আন্দাজ, আমার ধারণা, মানে এতটাই আমার ফোনে হোয়াটসঅ্যাপ আসে। মানে আমি যদি আধ ঘন্টা না দেখি, কত নিচে যে চলে যাবে সেই হোয়াটসঅ্যাপ সে বোঝা কিন্তু খুব মুশকিল। আমাকে এরকম করে তুলে 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 দেখতে হয়। চেষ্টা করি যতটা দেখার। গ্রুপগুলো অতটা দেখতে পারি না, কিন্তু যারা ইন্ডিভিজুয়ালি আলাদা করে পাঠান আর কি হোয়াটসঅ্যাপ করে, সেগুলো আমি দেখি এবং পড়ার চেষ্টা করি। কারণ ওখান থেকে অনেক আইডিয়া আসে, আর যেটা বলছিলাম আমার ভুল থাকলে সেগুলো ধরা পড়ে যায়, তো সেগুলো আমি চেষ্টা করি। আর আমি একটা কথা বলে রাখি, আমি আমি কেন এই কথা বলতে এসেছি আমি সেটা নিয়ে আমি পরে আসছি, আমি তার আগে কতগুলো কথা বলে নিই। আমি দেখেছি আপনারা কেউ কেউ রাগ রাগ দেখিয়ে বলেন যে কেন আপনি ফোন ধরছেন না, তাহলে কেন নাম্বারটা দিয়ে রেখেছেন। দেখুন দর্শক, সম্ভব হয় না। আমি একা মানুষ, আমার কোনো পিএ বা অন্য কেউ নেই। ইচ্ছা করি রাখিনি, সেটা নিয়ে আমি পরে বলবো কেন রাখিনি। তো আমার পক্ষে সম্ভব নয়। যদি আমি সারাক্ষণ মানে ফোনটাই ধরে যাই, তাহলে আমাকে আর কোনো কাজ করতে হবে না। সারাক্ষণ ফোনটা বাজে, আর আমার ফোনে রিংটোন মানে ওই মানে থাকে না, সবসময় নীরব নীরব করে দিয়ে রাখতে হয় ফোনটাকে, কোনো আওয়াজ রাখি না। কারণ আওয়াজ রাখলে আর কোনো কাজ হবে না। সারাক্ষণ ফোনটা বাজবে, আর রাতেও ঘুম হবে না, কিছু হবে না, সারাক্ষণ ফোনটা বাজবে। তো আমি যেটা করি আর কি, এবং আমি বলেও থাকি, আমি দেখবেন যে নাম্বারটা দিই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিই। আমি চাই যে ওখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে মানে ওই কিছু একটা লিখে রাখুন। সেটা দেখে আমার যদি মনে হয় যে এ নিয়ে আমার আরো জানার প্রয়োজন রয়েছে বা এটা নিয়ে আমি খবর করব, করা উচিত, তখন আমি নিজে রিং ব্যাক করব। তো সেই জন্য আমি আজকে বলে রাখলাম, যারা ফোন করেন বিভিন্ন বিষয়ে, সম্ভব নয় আমার পক্ষে ফোন ধরা। যেসব নাম্বার সেভ করা থাকে সেগুলো আমি ধরি। আননোন নাম্বার সারাক্ষণ, এই যে আমি কথা বলছি, সারাক্ষণ ফোনটা বেজেই চলেছে। তো সেই জন্য যাদের যা দরকার আপনাদের আমাকে কিছু বলার জন্য বা আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য, প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপ করে লিখে দেবেন যে আমি অমুক জায়গা থেকে এই বলছি, এই বিষয়ে কথা বলতে চাই। বিষয়টা একটু লিখে দেবেন, শুধু আমি কথা বলতে চাই বললে হয় না, বিষয়টা একটু লিখে দেবেন। তাহলে আমি আবার আমি আমার আমি আমি যদি মনে করি যে এটা নিয়ে বলা দরকার রয়েছে, আমি নিশ্চয়ই রিং ব্যাক করব। তো সেই জন্য অনেকে লিখে পাঠান, তো আমি সেগুলো দেখি, নজর করি সকালে উঠেই যে কে কি বলেছেন। তো সেটা দেখতে গিয়ে আজকে আমার নজরে যেটা দেখছি অনেকেই এনেছেন, সেটা হচ্ছে একটা আর্টিকেল, একটা প্রবন্ধ আনন্দবাজারের। আনন্দবাজারে আজকে একটা লেখা বেরিয়েছে, তাদের যে এডিটোরিয়াল যে পেজ রয়েছে, 4 নম্বর যে পৃষ্ঠা, সেখানে আজকে সাংবাদিকদের ব্যাপারে একটা লেখা বেরিয়েছে এবং সেই লেখাতে আমার নামটা রয়েছে। তো সেটা রয়েছে বলেই হয়তো আপনারা অনেকে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন যে দেখুন আপনার নামটাও রয়েছে এই ব্যাপার। তো আমিও, যেটা আমারও একটা কৌতূহল যে তাহলে কি লিখেছে দেখি। তো সেটা দেখলাম দর্শক, এই হচ্ছে লেখাটা। বিরোধিতা দেখলেই শাসক যখন চোখ বুজে কুড়াল চালাই, সাংবাদিক মানেই অপরাধী। আমার এই হেডলাইনটা দেখে আবার একটা গান মনে পড়ে গেল বাংলাদেশের, মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে। সত্যিই আমরা কখনো কখনো মানে যেন ফিল করি যে আমরা মনে হয় বড় অপরাধী। বিশেষ করে আমাকে যখন তুলতে আসা হয়েছিল 2020 29 জুন, সেই সকালটা আমার কাছে
কি বলবো, এক অদ্ভুত অভিজ্ঞতা। আপনারা দেখেছেন, আমি সেসব নিয়ে আজকে আর বিস্তারিত কিছু বলতে চাই না। মানে ওইসব দেখে মনে হচ্ছিল যে আমরা সত্যি মনে হয় বড় অপরাধী, জঙ্গিদের থেকেও খারাপ। যেভাবে আমাকে আমার পরিবারকে তুলতে এসেছিল গোটা আরামবাগ থানার পুলিশ। পরে আবার জেনেছিলাম মানে সকালের অপারেশনটা করার জন্য কিভাবে থানাতে সকলকে, থানার যারা স্টাফ তাদেরকে কিভাবে খবর দেওয়া হয়েছিল, কিভাবে খবর গোপন রাখা হয়েছিল আমার বাড়িতে রেড করা হয় বলে, মানে বিরাট ব্যাপার ছিল। এরকম আরো অনেকের ক্ষেত্রে হয়েছে। তো মাঝে মধ্যে মনে হয় যে সাংবাদিকরা সত্যিই মনে হয় বড় অপরাধী রে। তো আজকে দেখছি যে এই লেখা একটা বের করেছে আনন্দবাজার, এবং যিনি লিখেছেন তিনিও কিন্তু এই শাসকের, এই পুলিশের চোখে একজন অপরাধী। যিনি লিখেছেন তার নাম হচ্ছে দেবমাল্য বাগচি। দর্শক, আপনাদের হয়তো মনে থাকবে এই দেবমাল্য বাগচিকেও পুলিশ গ্রেপ্তার করেছিল, যেটা নিয়ে আমরাও সরব হয়েছিলাম এবং অনেক হইচই পড়ে গিয়েছিল। উনি খড়গপুর এলাকাতে ওই চোলাই কারবার ইত্যাদি ব্যাপার স্যাপারে পুলিশের যে মানে আর কি, মানুষ শিকার হচ্ছেন আশপাশের পরিবেশ, মানে পরিবেশ নষ্ট হওয়ার জন্য এলাকার মানুষের অভিযোগ ছিল এসব কারবারের জন্য, ইলিগাল কারবার, কিন্তু পুলিশ অ্যাকশন নিচ্ছিল না। তো এইসব নিয়ে উনি একটা রিপোর্ট করেছিলেন, তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল। এই হচ্ছেন দেবমাল্য বাগচি। তবে তিনি চতুর্দিকে যখন আওয়াজ শুরু হয়ে গেল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও টুইট করে প্রতিবাদ জানিয়েছিলেন এবং চারিদিক থেকে একটা আওয়াজ শুরু হয়েছিল। তারপর তার মুক্তি হয়েছিল, জামিন পেয়ে রয়েছেন। কঠিন কঠিন ধারাতে, তপশিলি ধারা আছে না, কঠিন কঠিন ধারা, সেসব ধারাতে তার নামে মামলা ঠুকে দেওয়া হয়েছিল। তো সেই রিপোর্টার আনন্দবাজারেরই, উনি আজকে একটা দেখছি আর্টিকেল লিখেছেন, আনন্দবাজারে প্রকাশ পেয়েছে। তার নাম দেওয়া হয়েছে সাংবাদিক মানেই অপরাধী প্রশ্ন বলে একটা লম্বা একটা আর্টিকেল উনি লিখেছেন। তো সেখানে আমার নামটা উল্লেখ করা হয়েছে। আমি দর্শক সবটা পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে। আমি যেই জায়গাটা, মানে প্রথম দিকে যেটা বলতে চাওয়া হয়েছে, কেন্দ্র রাজ্য উভয়েরই একটা সমালোচনা করা হয়েছে শুরুর দিকে, যে অন্যান্য রাজ্যেও সব এই ধরনের অভিযোগ আছে বলে 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 লাস্টের দিকটা থেকে যেটা শুরু করা হয়েছে, এই যে দেখুন, একেবারে বাঁদিকে দেখুন, নিচের দিকে কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও যে নানা সময়ে সাংবাদিক দরদি ভাবনা ফুটে উঠেছে। তিনি আবার অপছন্দের প্রশ্নে সাংবাদিককে বিরোধী বলে বলতে পিছপা হননি। সঙ্গে বেড়েছিল নির্বাচনের ছাপ্পার খবর সংগ্রহে গিয়ে রাজ্যের শাসক দলের হাতে সাংবাদিক নিয়োগের ঘটনা। এর জেরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের সঙ্গে জুড়ে যাচ্ছিল পশ্চিমবঙ্গের নামও। এসব এখন অতীত। ইদানিং অন্য রাজ্যকেও ছাপিয়ে সাংবাদিক নিপীড়নে যেন এগিয়ে যাচ্ছে এই সোনার বাংলা। এখান থেকে পুরো রাজ্যের কথাগুলোই বেশি বলা আছে। রাজ্যে 2020 সালে শফিকুল ইসলাম থেকে সেই ধারার সূচনা হয়েছিল। আমি মানে কি বলবো, ধন্যবাদ জানাবো দেবমাল্য বাগচিকে, যে এতটা মনে রেখেছেন যে কোন সালে আমার সঙ্গে ঘটনাটা হয়েছিল। 2020 সাল উনি কিন্তু মনে রেখেছেন। রাজ্যে 2020 সালে শফিকুল ইসলাম থেকে সেই ধারার সূচনা হয়েছিল, মানে এই নিপীড়নের যে বিষয়টা। কারণ আমরা যারা বাম জামানা থেকে সাংবাদিকতা শুরু করেছিলাম তাদের খুব মনে আছে, চরম পরিস্থিতিতে তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটি মন্তব্য। মহাকারণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অস্বস্তিকর প্রশ্নে বলেছিলেন, আপনাদের যা ইচ্ছা তাই লিখুন। সেই মন্তব্যে সেই সময় কম হইচই হয়নি। তবে গত 3-4 বছর ধরে এই রাজ্যে সাংবাদিক হেনস্থায় বারবার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে শাসককে। তাতে কি, শফিকুলের কাঁধে ঝুলছে একাধিক মামলার বোঝা। আদালতের ভর্ৎসনার ভুলে বছর 3 ধরে কোনো সংবাদ রাজ্যের শাসক দল বা সরকারের বিরুদ্ধে মনে হলেই সাংবাদিকদের মুখ বন্ধ করতে এসেছে নানা হুমকি। প্রয়োজনে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের কপালে জুটেছে মারধর, ভেঙেছে ক্যামেরা। সেই দাওয়ায়ে কাজ না হলে সবক শেখাতে জুটেছে ভুয়ো খবর ছড়ানো থেকে মহিলার শ্লীলতাহানি, তপশিলি জনজাতি অত্যাচারের প্রতিরোধ আইনের মতো কঠিন আইনি ধারা, যেটা ওনার ক্ষেত্রে দেওয়া হয়েছিল।
এমনকি কোনো নোটিশ ছাড়া সাংবাদিক গ্রেপ্তারে পুলিশের অতি সক্রিয়তার জেরে আত্মপক্ষ সমর্থনের বা আইনি পরামর্শের সুযোগ পাওয়া যাচ্ছে না এই রাজ্যে। উগ্রপন্থী এই দেখুন, উগ্রপন্থী ধরার হবে এটা, ধরার মতোই না, উগ্রপন্থী ধরার মতোই রাত থাকতেই সাংবাদিকের বাড়ি ঘিরছে পুলিশ, যেন উগ্রপন্থী, যেন জঙ্গি ধরতে এসছে। আরো সব রয়েছে এখানে। এই খড়গপুরের যে বিষয়টা যেটা বলছিলাম ওনার ক্ষেত্রেই ঘটেছিল গত সেপ্টেম্বরে এই রাজ্যে। আচ্ছা, ওখানটাও পড়ে নি। বছর কয়েক আগে ভিত্তিহীন অভিযোগে পুলিশি তারাই ঝাড়গ্রাম থেকে মাসখানেক পরিবার ছেড়ে থাকতে হয়েছিল এক সাংবাদিককে, ঝাড়গ্রাম থেকে। আর গত সেপ্টেম্বরে এই রাজ্যের খড়গপুরে চোলাই মদের রমরমায় পুলিশি ব্যর্থতার খবর প্রকাশের পরে সাংবাদিকের বিরুদ্ধে জুড়েছে তপশিলি জনজাতি অত্যাচার প্রতিরোধ আইনের মতো কঠোর ধারাও। তারপরে চলেছে পুলিশি অতি সক্রিয়তার পালা। ব্যাস, গ্রেপ্তারের পরে 9 দিন জেল। কলকাতা প্রেস ক্লাব থেকে সমাজের নানা স্তরে প্রতিবাদের শেষে জামিনে মুক্তি মিলেছে। এটা কিন্তু ওনার ক্ষেত্রে ঘটনা ঘটেছে বলে আরো সব রয়েছে দর্শক। সুমন দে, সন্তু পান, রিপাবলিক সন্তু পান, সুমন দে, তাদের কথা উল্লেখ করা হয়েছে, প্রকাশ সিং এর কথা উল্লেখ করা হয়েছে, এবং মন্ত্রী উদয়ন গুহ যেভাবে হুমকি দিয়েছেন যে আপনাদের হাতে ক্যামেরা আছে বলে আপনার লেখার ক্ষমতা রয়েছে বলে আপনি যা খুশি করে যাবেন, এরপর যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে, এটা উত্তরবঙ্গের ক্ষেত্রে আমি খবরটা করেছিলাম, একটা সাংবাদিকের ক্ষেত্রে এটা বলা হয়েছিল। সংবাদ মাধ্যম আক্রান্ত হলো, মিডিয়া আক্রান্ত হলো, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত হলো বলে কান্নাকাটি করে লাভ হবে না, আগে নিজেকে সামলান। মানে উদয়ন গুহ যে ধরনের হুমকি দিয়েছিলেন সে কথা এভাবে উল্লেখ রয়েছে। বলে টলে একটা আর্টিকেল দর্শক উনি লিখেছেন, দেখতে পাচ্ছি, লিখেছেন শেষের দিকে যেটা দেখুন, তবে কি আমরা সাংবাদিকরা নির্ভয়ে আর জনগণের কথা লিখবো না? শাসকের মুখের সামনে তুলে ধরবো না আয়না? প্রশ্ন ছুঁড়েছেন। অবশ্যই তুলবো, যদিও আমাদের আলাদা কোনো রক্ষা কবচ নেই, তবে জানি আমাদের দেশের বিচার ব্যবস্থা অন্যায়ের বিরুদ্ধে অতীতে সাংবাদিকদের পাশে যেভাবে থেকেছে সেভাবেই ভবিষ্যতেও থাকবে। শাসকের রক্তচক্ষু আমরা উপেক্ষা করবই। খুব ভালো একটা লেখা, একটা বৃহৎ ভাবে উনি লিখেছেন, তুলে ধরার চেষ্টা করেছেন। সেই আর্টিকেল আজকে প্রকাশ পেয়েছে। মানে অন্যান্য রাজ্যের ঘটনার কথা বলা হতো, কিন্তু এই রাজ্য এখন সব ছাপিয়ে যাচ্ছে, টপকে যাচ্ছে, এটাই কার্যত বলার চেষ্টা হয়েছে। যাই হোক দর্শক, আমার কথা উল্লেখ করেছেন বলি যে আমি একেবারে গদগদ বিষয়টা তা নয়। সাংবাদিক নিগ্রহ নিয়ে যে একটা লেখা হয়েছে, এতে আমি খুশি। আমরা যে হাউসেই কাজ করি না কেন, আমাদের হাউস পলিসি যেটাই হোক না কেন, দিনের শেষে আমরা কিন্তু সাংবাদিক বা সংবাদ কর্মী। আমাদেরকে আবার সাংবাদিক মনে করেন না দিদি, তমালকে মনে করেন, তমাল শাহকে সাংবাদিক মনে করেন। তিনিও কিন্তু পোর্টাল চালান, ইউটিউব চালান, আমরাও ইউটিউব চালাই, কিন্তু তমাল সাহা সাংবাদিক। তার অবাধ যাতায়াত রয়েছে নবান্নে। মুখ্যমন্ত্রী ওই বিশিষ্টজন, বিদ্বজন সাংবাদিকদের নিয়ে বৈঠক করলে জায়গা পেয়ে যান তমাল শাহ। শুধু জায়গা পাওয়া নয়, তমাল শাহ সাজেশন দিতে শুরু করেন। রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে হবে, কি ক তারিখে হবে, তারও সাজেশন নেওয়া হয়েছিল তমাল শাহর কাছ থেকে। নজরে আসে এগুলো। তিনি সাংবাদিক, তিনি পোর্টাল চালান তো কি হয়েছে, তিনি সাংবাদিক। তিনি সোশ্যাল মিডিয়াতে শুধু কাজ করেন তো কি হয়েছে, তিনি সাংবাদিক। আমরা করি বলে আমরা ইউটিউবে কাজ করি, ফেসবুকে কাজ করি, আমরা আবার কি সাংবাদিক? আমাদেরকে সাংবাদিক মানতে খুব কষ্ট হয় মাননীয়ার। অবশ্য আমরা তো ওটা করব না। সন্দেশখালীকে চাপা দেওয়ার জন্য তো আমরা তো সেই কাজ করব না। সন্দেশখালীতে যা হয়েছে সেটাকে আরো উটকে দেওয়ার চেষ্টা করবো, আরো খোলাসা করে দেওয়ার চেষ্টা করব। আর এসব খোলাসা করলেই তো শাসকের মাননীয়ার তো মুডটা অফ হয়ে যাবে না, বা অফ হয়ে যায় না। তো সুতরাং আমাদেরকে সাংবাদিক কি করে মনে করবেন? শুধু সন্দেশখালী নয়, আমরা তো বিভিন্ন ক্ষেত্রে যেভাবে খবরগুলো করি সেগুলো তো স্বস্তিকর খবর তো হয় না। আর তমাল শাহ যেগুলো করার চেষ্টা করেন সেগুলো তো পোলে দেওয়া খবর, ধামাচাপা দেওয়ার খবর, অন্য রাজ্যের খবরকে তুলে এনে এই রাজ্যের ঘটনাগুলোকে চেপে দেওয়ার চেষ্টা করেন। সুতরাং তিনি তো তার চোখে সাংবাদিক তো হবেনই। এখন যেটা শুনছি যে সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছে সেটা নাকি যে স্টিং অপারেশন যেটা করা হয়েছে, কে করেছেন জানি না, আমি অদ্ভুত, আমি কালকেও বলেছি কথাটা, একটা স্টিং অপারেশন হচ্ছে, কে করেছেন সেটা বলার ক্ষমতা কারণ নেই। আরে বুক বাজিয়ে বলুন না,
কত তো স্টিং অপারেশন হয়, যারা করে তারা বুক বাজিয়ে বলে আমি করেছি, আমরা করেছি, চ্যালেঞ্জ ছোড়েন অনেকে যে পারলে খণ্ডন করুন। এমন একটা স্টিং অপারেশন হঠাৎ করে কোথাও একটা উইলিয়ামস নাকি ইউটিউব চ্যানেল রাতারাতি খুলে সেখানে আপলোড করে দেওয়া হয়েছে, দিয়ে বলা হচ্ছে ভাইরাল 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 ভাইরাল। দেখছেন তো সত্য খোলাসা হয়ে গেছে। আর সত্য না মিথ্যা, যে যিনি করেছেন স্টিং অপারেশন তারই তো খোঁজ পাওয়া যাচ্ছে না, তিনি কে? এখন উঠে এসছে তমাল সাহার নাম। শুভেন্দু অধিকারী বলেছেন যে তমাল সাহা করেছেন, আমরা জানি না নিশ্চিত করে, তবে সেই জায়গা থেকেই কথাগুলো বলছি যে ভিডিওটাই ঠিক কি ঠিক না, কে করেছেন তারই কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আবার সেটাকে নিয়ে কাউন্টার হচ্ছে, আর আমরা সেগুলোকে আবার আমরা কাউন্টার করছি সন্দেশখালীতে গিয়ে। যাদের সব ওখানে বক্তব্য দেখানো হয়েছে, মহিলার বক্তব্য, যিনি অস্বীকার করেছেন যে না এরকম করে ঘটনা আমার সঙ্গে ঘটেনি, তিনি আমাদের ক্যামেরায় বলছেন যে না আমাকে তো ভয় দেখিয়ে ওগুলো বলানো হয়েছে। আর আমি তো অনেক কথা বলেছি, সেগুলো তো দেখানো হয়নি, শুধু ওই পার্টটাকে কেটে নেওয়া হয়েছে। এরকম করে বলে কি করে জানবো? আমাকে তো ছেলে স্বামীর ভয় দেখানো হয়েছে, আমি সেই জন্য ভাবলাম যে বলে দিই, এর তো এর সামনে বলছি, বাইরে গিয়ে তো আমি আমার মতোই থাকবো, ওটাকে যে রেকর্ড করে ভাইরাল করবে কি করে জানবো? মহিলা বলেছেন তো আমাদের ক্যামেরার সামনে, ফলে আমরা এগুলো করে দিই। এখন অনেক চেষ্টা হচ্ছে ধামাচাপা দেওয়ার সন্দেশখালীর, আমি আবার সেগুলো গিয়ে তুলে এনেছি, দেখিয়েছি। ফলে আমরা কি করে সাংবাদিক হব ওনাদের চোখে? তবে আনন্দবাজারকে অন্ততপক্ষে এটুকু বলবো যে অন্তত সাংবাদিক হিসেবে এই আর্টিকেলে আমাকে মান্যতা দিয়েছে। যদিও এতে আমি 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 বারবার বলি যে সাংবাদিক বলতেই হবে আমাকে, এরকম করে ব্যাপার নয়, সংবাদ মাধ্যমের কর্মী বললেই হবে। এখন তো আমরা অ্যাক্টিভিস্ট হয়ে গেছি। সত্যি কথা, সাংবাদিকতা যখন শুরু করেছিলাম আমরা সত্যি একটা অন্যরকম টাইপের ছিলাম, কিন্তু এখন এমন চলছে সংবাদ মাধ্যমের উপরে এমন একটা রোলার চালানো হচ্ছে, তখন আমরাও বাঁচার জন্য আমরা এরকম ঘাড় তুলে তাকাচ্ছি। কি হয়েছে? ঘাড় তুলে তাকাচ্ছি, তাকাতে গিয়ে আমরা এখন এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছি, অ্যাক্টিভিস্ট হয়ে গেছি। এটা মানে ব্যবস্থা আমাদেরকে এরকম করে দিয়েছে, ব্যবস্থাপনা আমাদেরকে এরকম করে দিয়েছে, শাসক আমাদেরকে এরকম করে দিয়েছে, আমাদেরকে মেরে ফেলার চেষ্টা হচ্ছিল পিসে। তো আমরা কি মরে যাব? আমরা কি এরকম করে মরে যাব? না আমরা একটা ঘুরে তাকাবো এরকম করে করে? তো ঘুরে তাকাচ্ছি, একটু চোখটা একটু বড় করেছি, একটু মুখটা বড় করেছি, দাঁতটা একটু খিচিয়েছি, বলছি এরা সাংবাদিক নয়, জাতেরই। তো আমরা কি করব? 2020 সালের আগে সত্যি আমি এতটা অ্যাগ্রেসিভ ছিলাম না। যখন দেখলাম 2020 সালের, যখন দেখলাম আমার বাড়িতে ওই মানে ড্রাগই হবে, একটা প্যাকেট ফেলা হচ্ছে, মানে আমার জীবনটাকে, আমার পরিবারটাকে শেষ করে দেওয়ার প্ল্যান হয়েছিল। ভাগ্যিস আমি 4 দিন আগে সিসিটিভিটা লাগিয়েছিলাম, তাই সেটা ধরা পড়ে গেছিল বলে ওই কেসটা আমাকে দেয়নি। যদি দিত আমি থোড়ি ছাড়া পেতাম, ওই গাঁজা কেস, ড্রাগ কেস দিয়ে দিলে আমার তো জীবনটা হেল হয়ে যেত, একদম সর্বনাশ হয়ে যেত। তো যখন আমি চোখের সামনে দেখছি যে আমাকে এইভাবে পিষে মারার চেষ্টা হচ্ছে, আমি কি এখনো গুণ গাইবো? আমি এখনো গুণ গাইবো? যারা আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, এখন তারা আশা করে কি করে যে তাদের আমি তেল মারবো তমাল সাহার মতো? আর তেল মারা কাজ তো সাংবাদিকের তো কাজ নয়। সাংবাদিকের কাজ হচ্ছে শাসকের ভুলগুলো ধরা, শাসকের চোখে আয়নাটা ধরা, আয়না, যেটা দেববল্লভ বাগচি বলতে চেয়েছেন, আয়নাটাকে ধরা শাসকের চোখে। তো সেটাই তো আমি করছি। আমার খবর যে ভুল একটা দেখান না, যে এই খবরটা ভুল। কেন আমাদের ব্রিজ উদ্বোধনের খবর দেখানো হচ্ছে না? কেন আমাদের ফিতে কাটার খবর দেখানো হচ্ছে না? ঘোড়ার ডিম, ওটা কি খবর নাকি? ফিতে কাটার খবর খবর? যদি ব্রিজটা ভেঙে পড়ে সেটা খবর। আমি বারবার বলেছি, আমি একটা উদাহরণ দিয়ে বলেছি, ডাক্তার রোগীর চিকিৎসা করে ভালো করলে সেটা খবর হয় না, চিকিৎসার মানে ভুল চিকিৎসা যদি রোগীটা মারা যান সেটা খবর। ওইটা হচ্ছে ডিউটি ভালো করা, তোমার উন্নয়ন করাটা তোমার ডিউটি, তোমার রাস্তাঘাট করাটা তোমার ডিউটি, তোমার ব্রিজ করাটা তোমার ডিউটি। তুমি বলেছো অথচ করোনি, সেটা হচ্ছে খবর। তো সেটাই তো আমরা করি। তুমি যদি মিথ্যা কথা বলো সেটা খবর, সেটাই তো আমরা করি। এখন বলা হচ্ছে এক পেশে ও কি সাংবাদিক, তমাল সাহা সাংবাদিক, বিরাট সাংবাদিক। ঠিক আছে, থাকুন। আমরা ওই রকম নয়। আমার পলিসি হচ্ছে একটাই, যে আমার সঙ্গে লাগবে তাকে, তার 20 দাঁতটাকে ভেঙে দেবো। ওই যে বলেছেন না কদিন আগে দিদিমণি, নোড়া দিয়ে ভালো করে দাঁত মাজা যায়, মা বোনেরা শিল নোড়া দিয়ে ভালো করে দাঁত মাজা যায়, সেন্ট্রাল বাহিনীর ক্ষেত্রে কথাটা বলেছেন। দাঁত মাজাটা কি বলতে চেয়েছেন জানি, উনি কি ইঙ্গিতটা করছেন। দাঁত মাজা না দাঁত ভেঙে দেওয়ার কথা বলেছেন, যদিও ওনার কথাতে কেউ বার্তা দিচ্ছেন না, যেটা পরিষ্কার বুঝতে পারছি। উনি এত উস্কাচ্ছেন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে, ওই এবারের ভোটে কিন্তু কেউ এগোচ্ছেন না। খুব ভালো এটা। আগে তো নিজের জীবনটা বাঁচাবেন, কেন দিদির কথা শুনে ঝামেলায় পড়তে যাবেন? যার যাবে তার যাবে, দিদিকে পাবেন না পাশে। তো ওই যে শিলনোড়া দিয়ে দাঁত মাজার কথা বলেছেন, আমরা দাঁত মাজা না, আমরা দাঁত ভেঙে দেওয়ার পক্ষপাতী।
ডিরেক্ট বলছি, উনিও হয়তো সেটাই বলতে চাইছেন। তো আমরা ডিরেক্ট বলছি যে আমাদের সঙ্গে যারা লাগবে ওই চুপ করে মুখ বুঝে বসে থাকবো না। লেগেছো, ভাবছে যে আমি মুখটা বন্ধ করে দেবো, আবার বলবো, আবার কেস দেবে, আবার বলবো, আবার কেস দেবে, আবার বেশি করে বলবো, বলতে 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 ওই 20 দাঁতটাকে ভেঙে দেবো। ভেঙে দিয়েছি তো আমি সেটা ভাবি, 20 দাঁতটাকে ভেঙে দিয়েছি বলে এখন তো আমি আরো জোর গলায় কথা বলি। কই কটা কেস দিচ্ছ, কটা কেস দিয়ে আমাকে আটকে রাখতে পেরেছো কি? 20 দাঁত ভেঙে দিয়েছি, এখন লাগতে আসবে আরো ভেঙে দেবো, দাঁত না আরো সব ভেঙে দেবো যা পারো। হয়তো ভাববে খুব গরম মারছে তো শফিকুল, চল আরো দুটো কেস দিয়ে দিই, নাহলে ভাবে ভয় পেয়ে গেছি, দিন কেস, কিছু হবে না। আমি তো অন্যায় করিনি, আমি তো মানুষের কথা বলি, প্রতিবাদ করি। হ্যাঁ, আগের থেকে ধারার পরিবর্তন ঘটেছে। আমি তো 2002 থেকে মিডিয়াতে রয়েছি, মিডিয়ার ধারার, কাজের ধারার পরিবর্তন করেছে, আমি সেটা স্বীকার করি। আমি সত্যি এরকম ছিলাম না, কিন্তু আজকে বাধ্য হয়েছি। সবকিছুর এমন মানে সবকিছুর এমন সব করে দেওয়া হয়েছে, সবকিছুকে এমন ভাবে নষ্ট করে দেওয়া হয়েছে যে আজকে সংবাদ মাধ্যমও প্রভাবিত হয়ে গেছে। সংবাদ মাধ্যম আর সেই ধারাতে এগোতে পারছে না, তাদেরকে ব্যাকরণ থেকে বেরিয়ে এসে তাদেরকে কাজ করতে হচ্ছে, না হলে বাঁচতে পারবে না, না হলে মানুষের কথা তুলে ধরা যাবে না। তারা যেটা বলবে সেটাই, তাতেই হ্যাঁ হ্যাঁ করতে হবে। হ্যাঁ, সন্দেশখালীতে কিছু হয়নি সেটাই বলতে হবে। আমরা বলছি সেটা তো বলবো না। তুমি ভাই একটা ভিডিও দেখিয়ে কি বলছো? আমরা তো কত ভিডিও ওখানে গিয়ে করছি, মানুষের, মহিলাদের কথা তো আমরা শুনছি। তোমার কথাই হ্যাঁ করবো একটা ভিডিও এনে দিয়ে? তো আমাদেরকে সেটা করতে হচ্ছে, করতে গিয়েই ব্যাস শক্তভাবে করতে হচ্ছে। আমাদের নামে কেস দেওয়ার চেষ্টা করছে, আমরাও বলছি দেবে, দাও কেস, আমরাও ছাড়বো না, দাও কেস, আর কত দেবে দাও। তবে এখানে আমি আরো কিছু নাম উল্লেখ করতে চাই, সবাই আমার সহকর্মী। দেবমাল হয়তো সবার নামটা এখানে উল্লেখ করতে পারেননি, কারণ সম্ভব নয় সবসময় আর্টিকেলে। আমার মতো আরো অনেকে অত্যাচারের শিকার হয়েছেন। সন্ময় বন্দ্যোপাধ্যায়, সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি, মানব ঘোষ, শুদ্ধশীল ঘোষ, রুদ্রপ্রসাদ ব্যানার্জি, রোজিনা রহমান, শিবম এবং আরো অনেকে, আমিও হয়তো অনেকের নাম নিতে পারলাম না। তো আমরা সবাই যেটা ঠিক করেছি, শাসক যতই ওই রোলার চালাক, মুগুর মারুক, যাই করুক, আমরা দাঁতে দাঁত চেপে রুখে দাঁড়াবো। মারতে এলে আমরাও আমাদের যেভাবে মারার সিস্টেম আছে, দাঁত ভেঙে দেবো। আমাদেরকে মানে জব্দ করে রাখতে পারবে না। আমি শেষে দেবমাল্য বাগচিকে ধন্যবাদ জানাবো, আরো অন্তত সংবাদ মাধ্যমের জন্য ব্যাটটা ধরেছেন, লিখেছেন। সে যেভাবেই লিখুন না কেন, আফটার অল আমি আমার জায়গাটা আমি বুঝে নিচ্ছি। হয়তো বলবেন উনি তো অন্য রাজ্যের সমালোচনা করেছেন, নিশ্চয়ই, যেখানে যা অত্যাচার হবে নিশ্চয়ই সেটা নিয়ে তো বলবেনই। কিন্তু একটা কথা বলেছেন যে এই রাজ্যও কিন্তু সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে, ফলে যে ফুটানি এখান থেকে মারা হয় অন্য রাজ্যের কথা বলে, সেটা যে ঠিক নয়, এটা অন্তত পরিষ্কার হয়ে যাচ্ছে তার লেখার মাধ্যমে। তো সেজন্যই বলছি, ধন্যবাদ জানাচ্ছি দেবমাল্য বাগচিকে। আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী, আমি শেষে একটা কথা বলতে চাই, যে আমরা কখনো কখনো দেখি যে মানে ওই রকম তমাল সাহার মতো কেস নয়, কিন্তু আমরা দেখি যে আরো মানে কেউ তমাল সাহা হওয়ার চেষ্টা করে নাকি, করে দিয়ে ভাবলেন যে একটু বলে দিই ওর সম্পর্কে, তাহলে আমি মনে হচ্ছে দিদিমণির কাছে খুশি, মানে খুব দিদিমণি খুশি হয়ে যাবেন আমার প্রতি, হয়তো কোনো ভাবনা থাকে। যারা এরকম ভাবছেন না, তারা না এটা ভাববেন, ওই ঘুঁটে পড়ে গোবর হাসে একটা কথা আছে না, ওই টাইপের। আজকে আপনি খুব কাছের ভাবছেন নিজেকে, একটা একটু পান থেকে চুনটা খসুক না, দেখবেন আপনাকে কি করে ছুঁড়ে ফেলে দেয়। এই তমাল সাহারটাও কিন্তু তাই হবে, একটু ওয়েট করুন। আর নাহলে যদি বলেন যে না আমি আবার পা ছেড়ে উঠবো না, তাহলে কিছু হবে না, পাটা ধরে বসে থাকুন, তাহলে হয়তো সত্যি কিছু হবে না। কিন্তু সংবাদ মাধ্যম থেকে, মানুষের দৃষ্টি থেকে আপনার মানে আপনি কিন্তু মুছে যাবেন, মানুষ কিন্তু আপনাকে নেবে না। মানুষের কথা তুলে ধরে যে মিডিয়া, সেটাকে দেখতে চান মানুষ। শাসকের কথা যারা বেশি করে বলবে বা মানুষের কথা যারা চাপা দেবে, তাদের কিন্তু মিডিয়া হিসেবে মানুষ দেখতে চান না, তাদেরকে মানুষ মনে রাখতে চান না। যদি মিডিয়াতে থাকতে হয় তাহলে মানুষের কথা তুলে ধরতে হবে, আর সেটা করতে গেলে শাসকের রোষে পড়তে হবে, সেই রোষ সহ্য করার ক্ষমতা রাখতে হবে, লড়াই করার ক্ষমতা রাখতে হবে। তো সেটা আমরা করছি, কিন্তু আমাদের দুর্নাম করে কি যে লাভ হয়? ভাই, তুমি তোমার তেল মারার কাজ করো না, তুমি কেন আমার নামে কেস দিতে গেছো? এই তমাল সাহাত আমার নামে কেস দিয়েছিলেন, হাইকোর্টে গিয়ে থাপ্পড় খেয়েছে পুরো কেসটা। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি, তুমি কেন এসব করছো ভাই? তোমার যা মনে হয়, তুমি যদি কোনো সুবিধা পেতে চাও করো, কে মানা করতে যাচ্ছে তাকে?
তুমি কেস দিচ্ছ সাংবাদিকের নামে, এটা কোনো কথা হলো? আর এমন কেস যেটা টিকছে না, যদি ভুল করি আমি নিশ্চয়ই করতে পারো, এমন কেস সেটা টিকছে না। দর্শক কি বলবেন? অনেকটা লম্বা ভিডিও সকাল সকাল দিয়ে দিলাম, এগুলো বলার দরকার ছিল সেই জন্য। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।